এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সার্জিস আলম। ভাঙচুরের এই ঘটনাকে তিনি রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। দর্শক দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতদের বাসভবনে আক্রমণ করেছে বিএনপি কর্মীরা। এই মুহূর্তে রণক্ষেত্র সারা দেশে। এদিকে আজ সার্জিস আলম বিএনপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে। সার্জিস হাসনাতদের বাড়ি ভাঙচুর হয়, সারা দেশেই উত্তাল পরিস্থিতি হয়, জামাত কর্মীরাও রাজপথে। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে পারছে না বিএনপি সরকার, এজন্য খেই হারিয়ে আরেক অসম্ভব ফাঁদে পড়েছে বিএনপি সরকার। এই ফাঁদ থেকে উত্তরণ সম্ভব নয়। এটা যে কতটা বিধ্বংসী, মারাত্মক। মাফিয়া নেত্রী শেখ হাসিনা এমন কোন লোক নাই যেটা তিনি দেখেন নাই। এখন আপনাদের সামনে প্রশ্ন হলো, আপনারা কি প্রধানমন্ত্রী তো নয়, যেন আস্ত একটা ডাস্টবিন। বাংলাদেশের বর্তমান পরাধীন মন্ত্রী জিয়ার পুত্র জনাব তারেক রহমান আজ আরো একটা ব্লান্ডার করেছেন। এটাকে ব্লান্ডার বলবো না, এটা হচ্ছে ডাস্টবিন। কোন কারণে ফেটে গিয়েছে আবারও অতীতের মতো। সেই ফেটে যাওয়া ডাস্টবিন থেকে ব্যাপক গন্ধ ছড়িয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী, এবং এই গন্ধ শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে ইতিমধ্যে। রাজপথে জামাত ইসলামীর কর্মসূচি জমে উঠেছে। রাজধানীতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত করেছে। অবশেষে কথা বলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে ব্যক্তি এতদিন একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়েও কোনো মন্তব্য করেননি, তিনিই হঠাৎ করে নিজের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর পরিকল্পিত হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। জামাতের চাপে পড়ে এবার বিএনপি বাধ্য হয়েছে খেলা শুরু করতে। আজকে সার্জিস আলম বিএনপির বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দেয়, কারণ সার্জিস আলমদেরকে বিএনপি কর্মীরা সরাসরি আক্রমণ করেছিল। দর্শক শ্রোতা, হাসনাত সার্জিস বাংলাদেশের রাজনীতির একটা উজ্জ্বল নক্ষত্র। তাদের বক্তব্যে প্রতিনিয়ত প্রত্যেকটা নেতাকর্মীর কাঁপুনি শুরু হয়। আজকে তারেক রহমানেরও কাঁপুনি শুরু হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সার্জিসের বক্তব্যের পর দেশে এই মুহূর্তে যা যা ঘটেছে এবং সার্জিসদের উপরেও যে প্রভাব পড়ে, সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। জাকপা কার্যালয়ে তাণ্ডব নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সার্জিস আলম। দলীয় কার্যালয়ে ভাঙচুরের এই ঘটনাকে তিনি রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এই ঘটনার নেপথ্যে থাকা কারণ ও সার্জিস আলমের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আরো বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জাকপার মুখপাত্র আল রাশেদ প্রধানের নিজ জেলা পঞ্চগড়ে জেলা কার্যালয়ে হামলার এই ঘটনা ঘটে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি অভিযোগ করেছেন হামলায় বিএনপির নেতাকর্মীরাই জড়িত ছিলেন। 17 এপ্রিল রাত 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস ঘটনাটিকে অসহিষ্ণুতা এবং স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ হিসেবে উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা জাকপা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে। তিনি জানান, রাজনীতিতে মতের বিরোধ, বক্তব্যের জবাবে বক্তব্য, বিক্ষোভ ও মিছিল স্বাভাবিক বিষয় হলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, যারা অল্প সময়ের মধ্যেই নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করে, তাদের উচিত অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। একই ধরনের আচরণের কারণে অতীতে ক্ষমতাসীনদেরও পতন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সার্জিস তার পোস্টে অভিযোগ করে বলেন, জাকপা নেতা রাশেদ প্রধান পরবর্তীতে দুঃখ প্রকাশ করলেও সেটিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা, জুতা নিক্ষেপ এবং দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানো হয়েছে, যা রাজনৈতিক অসহিষ্ণুতার প্রকাশ। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি এবং এ ধরনের আচরণ দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে কটূক্তির অভিযোগ ওঠে রাশেদ প্রধানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীকে কটূক্তির পাশাপাশি বেগম খালেদা জিয়াকে নিয়েও মন্তব্য করেন তিনি। অবশ্য বিএনপি নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। বিতর্কিত মন্তব্যের জন্য অনেকে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। জাকপার জেলা কার্যালয়ে হামলার বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন জাকপা নেতারা। হামলায় দলীয় কার্যালয়ে টিনের সীমানা বেড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এছাড়া ভেতরের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই অবিশ্বাস্য, প্রায় অকল্পনীয়। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে কথা বলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ,
ঠিকই শুনছেন, যে ব্যক্তি এতদিন একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়েও কোনো মন্তব্য করেননি, তিনিই হঠাৎ করে নিজের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর পরিকল্পিত, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়নি, বরং ধীরে ধীরে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা। মানুষ প্রশ্ন তুলতে থাকে, এত বড় একটি ইস্যুতে তিনি কেন চুপ? তার অবস্থান কোথায়? কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? এসব প্রশ্ন ধীরে ধীরে মানুষের মনে অসন্তোষ তৈরি করে, যা একসময় ক্ষোভে রূপ নেয়। অনেকেই ধারণা করতে শুরু করেন হয়তো তিনি ইচ্ছাকৃতভাবেই বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, যারা মাত্র 1.5 মাস আগে ক্ষমতায় এসেছে, তাদের কাছ থেকে জনগণ স্বাভাবিকভাবেই স্পষ্ট বক্তব্য আশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। বরং জামায়াতে ইসলামীর মতো একটি দল অত্যন্ত কৌশলে রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করে এবং পরিস্থিতিকে নিজেদের পক্ষে নিতে থাকে। এখানেই প্রশ্নটা জোরালো হয়, কিভাবে বিএনপি এমন একটি কৌশলের মুখে পড়ে চাপের মধ্যে চলে গেল, আর কেন শেষ পর্যন্ত তারেক রহমানকে নিজের অবস্থান বদলাতে হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ ইস্যুকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষ নয়, বিষয়টি জাতীয় সংসদেও গুরুত্ব পায়। সংসদের নিয়মিত কার্যক্রম স্থগিত রেখে এই ইস্যুতে 2 দফা বিস্তারিত আলোচনা হয়, একবার সরকারি দলের উদ্যোগে, আরেকবার বিরোধী দলের পক্ষ থেকে। নির্দিষ্ট তারিখও ছিল 31 এবং 5। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে তারেক রহমান সম্পূর্ণ নীরব ছিলেন, একটি শব্দও বলেননি। যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে সরব, তখন তার এই নীরবতা মানুষের কাছে রহস্যময় হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিরক্তির কারণেও পরিণত হয়। এর প্রতিক্রিয়াও দ্রুত দেখা যায়। সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ ব্যঙ্গ করে তাকে বোবা প্রধানমন্ত্রী বলে উল্লেখ করতে থাকে, আবার অনেকে তার নেতৃত্বের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। এমনকি কেউ কেউ তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করে মন্তব্য করে, এত জটিল বিষয় কি তিনি সত্যিই ব্যাখ্যা করতে পারেন? আরও কঠিন অভিযোগও ওঠে, মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। এত সমালোচনা, ব্যঙ্গ আর প্রশ্নের মুখেও দীর্ঘ সময় পর্যন্ত তিনি নীরব ছিলেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুধু সাধারণ মানুষই নয়, বিরোধী দলের নেতারাও সংসদের ভেতরে বারবার এই বিষয়টি উত্থাপন করতে থাকেন। তারা জানতে চান, সংসদ নেতা উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না, কেন তিনি এই গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ। সংসদের ভেতরে এ নিয়ে তুমুল বিতর্কও হয়, কিন্তু তাতেও কোনো পরিবর্তন দেখা যায়নি। তারেক রহমান তখনও নীরব, সংযত এবং প্রকাশ্যে কোনো মন্তব্য থেকে বিরত। কিন্তু রাজনীতিতে পরিস্থিতি কখনো স্থির থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। আর ঠিক এই পরিবর্তনের সূচনা ঘটে তখনই, যখন জামায়াতে ইসলামী সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতির মোড় ঘুরে যায় তখন, যখন তারা বুঝতে পারে বিএনপি জুলাই সনদ ইস্যুতে স্পষ্ট অবস্থান না নিয়ে এক ধরনের টালাবাহানা করছে। এই উপলব্ধি থেকেই তারা অপেক্ষা না করে মাঠে নামে। তবে তাদের এই পদক্ষেপ ছিল না হঠাৎ বা আবেগ নির্ভর, বরং ছিল সুপরিকল্পিত, সংগঠিত এবং কৌশলগত। জামায়াত দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি শুরু করে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এটি ছিল না সহিংস কোনো আন্দোলন, কোথাও ভাঙচুর বা অগ্নিসংযোগ হয়নি, বরং তারা সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নেয়। তারা গণসংযোগে গুরুত্ব দেয়, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, লিফলেট বিতরণ করে, ছোট ছোট সভা ও সেমিনারের আয়োজন করে। অর্থাৎ তারা সরাসরি মানুষের মন জয় করার কৌশল গ্রহণ করে। এই পদ্ধতিটি ছিল অত্যন্ত কার্যকর, কারণ তারা শুধু আন্দোলন করেনি, বরং একটি নির্দিষ্ট বার্তা স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আর সেই বার্তাটি ছিল বিএনপি এবং তাদের নেতৃত্বকে ঘিরে। তারা সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করতে সক্ষম হয় যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না, তাদের অবস্থান দ্বিচারিতাপূর্ণ এবং তাদের উপর পুরোপুরি বিশ্বাস করা যায় না। ধীরে ধীরে এই বার্তাটি মানুষের মধ্যে প্রভাব ফেলতে শুরু করে। রাজপথে জামায়াত ইসলামীর কর্মসূচি জমে উঠেছে। রাজধানীতে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত করেছে। এই সমাবেশ ও গণমিছিল লোকে লোকারণ্য হয়েছে। বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী এবং জনগণ অংশগ্রহণ করেছে এবং জনগণের এই ব্যাপক সাড়া দেখে, বিরোধী দলের ব্যাপক তৎপরতা দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সরকারের টনক নড়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, শফিকুল ইসলাম মাসুদ, রাশেদ প্রধানরা সরকারকে যে ভাষায় যে বার্তা দিয়েছেন, এতে তারেক জিয়া সরকার ভয় পেয়েছে। সরকার একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। এমনিতেই সরকারের চারদিকে সংকট আর সংকট, সরকার কুলিয়ে উঠতে পারছে না, চারদিকে অন্ধকার, ভয়াবহ লোডশেডিং, ভয়াবহ জ্বালানি সংকট, অর্থনৈতিক অস্থিরতা। বিশ্বব্যাংক IMF টাকা দেওয়ার কথা বলেও এখন আর টাকা দিতে চায় না, মরার উপর খাড়ার ঘা। এর মধ্যে আবার বিএনপি সরকার মব করছে, মব প্রশ্রয় দিচ্ছে, ভিন্ন মত দমন করা শুরু করেছে, অ্যাক্টিভিস্ট ফেসবুকে লেখার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাশেদ প্রধান, নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে বার্তা দিয়েছেন, এটা সরকারের জন্য ভয়ের কারণ। দেখেন, জামাত এই সমাবেশ এবং গণমিছিল করেছে, এতে যে সরকারের টনক নড়েছে, এতে যে কাজ হচ্ছে তার প্রমাণটা আমি দিই। মনে রাখবেন যে বিরোধী দলের কোনো কর্মসূচি দেখবেন যে সরকার যদি রিয়াক্ট না করে,
যদি বলে যে হ্যাঁ এটা তাদের অধিকার করতেই পারে, তাহলে বুঝবেন যে এই কর্মসূচির কোনো গুরুত্ব নেই। যদি রিয়্যাক্ট করে তাহলে বুঝবেন যে না কাজ হচ্ছে। যেমন সংসদ থেকে যে ওয়াকআউট করা, কিছু কিছু ওয়াকআউটে এতে বিএনপির কিছু আসে যায় না, এই জন্য এইসব ওয়াকআউটকে তারা অ্যাপ্রিসিয়েট করে। যেমন রাষ্ট্রপতির ভাষণের দিন যে জামাতের একদম প্রথম দিন, সংসদের প্রথম দিন যে ওয়াকআউট, এটাকে কিন্তু বিএনপির লোকজন মজা করেছে, এনজয় করেছে এবং অনেকটা খুশি হয়েছে। ওই ওয়াকআউটে তাদের কিছু আসে যায় না। এবং এর পরের ওয়াকআউটেও বিএনপি সরকার বলেছে, সরকারের লোকজন বা ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে যে ব্যাপার না, ওয়াকআউট তাদের অধিকার, আপনারা করতেই পারেন। কিন্তু তারপরের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুলেছে যে এটা কেন বা এটা উচিত হয়নি। এর মানে ওই ওয়াকআউট কাজে লেগেছে, কেন ওটা হিস্ট্রিতে কোডিফিকেশন হচ্ছে। এবং এই যে মানবাধিকার বিল, গুম অধ্যাদেশ বাতিল করা বা এই যে বিষয়গুলো, এগুলো জামাত প্রতিবাদ করে সংসদ থেকে বেরিয়ে গিয়েছে, এতে কিন্তু তাদের সমস্যা হবে ভবিষ্যৎ। ঠিক তদ্রূপ বিক্ষোভ মিছিল, রাস্তার পাশে মিছিল, মানববন্ধন, এতে যদি কোনো প্রভাব না থাকে জনজীবনের উপর, এবং বিশেষ করে এগুলোর একটা প্রভাব থাকে যে জনগণ বিশ্বাস করতে শুরু করে যে সরকার খারাপ, এই সরকার ভালো না, এই প্রভাব যদি থাকে তখন সরকার রিয়াক্ট করে যে না এই কর্মসূচি এটা ঠিক হচ্ছে না, এই গণভোগান্তি হচ্ছে, বিরক্তিকর, এরকম করতে দেওয়া হবে না, এরকম নানান কথাবার্তা সরকার বলে যদি কর্মসূচির তাৎপর্য থাকে। এখন কিন্তু বিএনপি সরকারের লোকজন, বিশেষ করে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট, তারা আজকে দেখলাম যে জামাতের যে এই সমাবেশ এবং গণমিছিল, এই গণমিছিলের ছবি শেয়ার করে নানানভাবে এটা স্ক্রুটিনাইজ করে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে এই যে গণভোগান্তির কারণ করছে, এই যে জামাত এত বড় গণমিছিল করছে, এত বড় প্রোগ্রাম করেছে, রাস্তা আটকে সমাবেশ করেছে, এতে তো জনগণের প্রচুর ভোগান্তি, এই অমুক জায়গায় যান তমুক জায়গায় যান, তো এরকম বলতে বলতে সামনে বাধা দিবে, এক পর্যায়ে বলবে যে অনুমতি লাগবে। তো এই যে রিয়াক্ট করা, এটাই প্রমাণ যে সরকারের টনক নড়েছে। এবং জনগণ রাস্তাঘাটে, বাসে এবং চায়ের দোকানে সরকারকে গালাগালি করে। জামাতের এই কর্মসূচির ফলে জনগণ সাহস পাচ্ছে এবং জনগণের কাছে বার্তাগুলো পৌঁছে যাচ্ছে। জনগণের ব্যাপক সাড়া এবং লোকে লোকারণ্য জামাতের কর্মসূচি জমে উঠছে, তার প্রমাণ এটা। দর্শক, বার্তাগুলো দেখেন, বিশেষ করে হিট বক্তব্য দিয়েছেন তিনজন, নাসিরউদ্দিন পাটোয়ারি, রাশেদ প্রধানের এক একটা বক্তব্য এক একটা বুলেট, যার ফলে রাশেদ প্রধানের পেছনে লেগেছে বিএনপি। রাশেদ প্রধানকে বিএনপি ভয় পায়। রাশেদ প্রধান তারেক রহমানকে ফাঁসিয়ে দিয়েছেন, তারেক রহমানকে একটা ভদ্র ভাষায় গালি দিয়েছেন, ওটা গালি না, কুলাঙ্গার, এটা একটা ভালো শব্দ। এটা বিসিএস পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়, বইতে পড়ানো হয়, এটা কোনো নোংরা শব্দ হতে পারে না। তো এটা বলেছে। যেমন অনেক খারাপ শব্দ আছে, সন অফ বিচ বা এরকম অনেক গালি আছে খারাপ, বাস্টার্ড। রিফাইন্ড আওয়ামী লীগ, তার মানে কি তার ব্যাকগ্রাউন্ড কি ছিল? ভেজাল আওয়ামী লীগ। তার ভেজালটা কি এত তাড়াতাড়ি মুছিয়ে ফেলা সম্ভব? আজকে মুজিবুর রহমানের এই অবস্থান, তার মূর্তি ভাঙচুর, মানুষের ক্ষোভ কেন তার উপর পড়েছে? তা সংশোধন হবে কোথায়? যাকে জেলে পাঠাবে, জেলে গিয়ে থাকবে, তারপর তো সংশোধনের প্রশ্ন। আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে দিল্লিতে আশ্রয়ে রয়েছে। তাহলে আপনারা কি করে বলেন রিফাইন্ড আওয়ামী লীগ? হাসিনা পরবর্তী বা হাসিনা সরে গেলে কাদেরকে ক্ষমতা দিয়ে যেতে পারে? আমি হাঁটতেই পাচ্ছি না, আমাকে বলছে জোর পায়ে চলে যায়। কি করে সম্ভব ভাই? এগুলো কারা ভাবছেন, কেন ভাবছেন? আচ্ছা, বাংলাদেশের এই যে দলটি, যারা এখন নির্বাসিত, যাদের নেত্রী ভারতে রয়েছেন, যে দলের একাধিক শীর্ষ নেতা অন্য দেশে পালিয়ে রয়েছেন, সেই দলটির কি আর সংশোধন দরকার? বাংলাদেশের মাটিতে টিকে থাকতে গেলে, রাজনৈতিকভাবে লড়াই করতে গেলে নতুন করে পরিবর্তন হওয়া দরকার। কারণ বাংলায় একটা কথাই আছে যে ভুল হলে তার প্রায়শ্চিত্ত করতে হয় এবং সঠিকভাবে ফিরে আসতে হয়। সেই জন্য বোধহয় আমরা এখন আজকের দিনে জেলকে সংশোধনাগার বলি। সংশোধিত হয়ে মানুষ তাদের ভুলটা বুঝে ফিরে আসে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছেন। যাদের বিরুদ্ধে, যে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে, যে দলের বিরুদ্ধে শুধু গুপ্ত হত্যা, খুন নয়, চুরি, রাহাজানি, লুটপাট, দেশের টাকা বিদেশে পাচার, কিছু আওয়ামী লীগের কিছু নেতার মানে বলা যায় না, মানে লক্ষ লক্ষ টাকা চুরির অভিযোগ, হাজার হাজার টাকা চুরির অভিযোগ, কোটি কোটি টাকা চুরির অভিযোগ। এইরকম একটি দলকে কি আবার নতুন করে বাংলাদেশে পথ চলতে পারবে এমন দল? বাংলাদেশের মানুষ কি তাদেরকে নেবে? নিলেই বা কিভাবে নেবে? তাহলে কি এই দলটাকে নতুন করে ডিফাইন করা দরকার? এই দলটার সংশোধন হওয়া দরকার। সংশোধন আদৌ কি করতে সম্ভব? কিভাবে সম্ভব? এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনা। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যে প্রশ্নটি বোধহয় এই মুহূর্তে অন্যতম প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রায় বছর দুয়েক হয়ে গেল বলতে গেলে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সম্পূর্ণ মুছে গিয়েছে।
বিশ্ব ইতিহাস থেকেও আওয়ামী লীগ মুছে গিয়েছে, যে দলের একসময়ের অন্যতম কর্তা, অন্যতম প্রধানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলা হয়, যিনি প্রাণ দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, তাকেও আজকের মানুষ ঘৃণার চোখে বা দুঃখের চোখে, ক্ষোভের চোখে দেখছেন, সেই মুজিবুর রহমান। দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।